প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি উম্মে ফারহানা চৌধুরী, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ। আমি গত ক্লাসে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর উপর একটা ক্লাস নিয়েছিলাম। সেটা চ্যাপ্টারটার নাম ছিল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন এন্ড ইনইকুয়ালিটিস। সেই চ্যাপ্টারের ধারাবাহিকতায় আজকে আমি সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা ইকুয়েশন বিভিন্ন ধরনের বিজনেস টার্মে আমরা ইউজ করে থাকি। সেটা কিভাবে আমরা ইউজ করব সেটার কিছু ফর্মুলা আছে, সেটাকে বেস ধরে আজকে আমরা আমাদের ক্লাসটাকে সাজিয়েছি। প্রথমে দেখো, এখানে লেখা আছে সাম ইম্পর্টেন্ট বিজনেস টার্ম। কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আমার বিজনেস টার্মে ইউজ করা হয়। ফিক্সড কস্ট, আমরা সবাই ফিক্সড কস্টের সাথে সবাই পরিচিত। ফিক্সড কস্ট হচ্ছে দ্য কস্ট হুইচ ইজ ফিক্সড, যে কস্টটা সবসময় কি থাকবে, ফিক্সড থাকবে। আমার যতই কোয়ান্টিটি বাড়ুক বা কমুক, আমার এই ফিক্সড কস্টে কখনো ইফেক্ট ফেলবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। দ্য কস্ট হুইচ ইজ ফিক্সড। ভেরিয়েবল কস্ট, দ্য কস্ট হুইচ ইজ নট ফিক্সড। ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমার ফিক্স থাকবে না, এটা হচ্ছে আমার যখন কোয়ান্টিটি বাড়বে তখন এটা ভ্যারি করবে, আবার যখন কোয়ান্টিটি কমবে তখন আবার ভেরিয়েবল কস্ট ভ্যারি করবে। তার মানে এটা আমার কোয়ান্টিটি এবং কিছু পারিপার্শ্বিক জিনিসের উপর ডিপেন্ড করে ভেরিয়েবল কস্ট। আমার যদি কোয়ান্টিটি বাড়ে আমার ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে, আর যদি আমার কোয়ান্টিটি কমে তাহলে এটা আমার ভেরিয়েবল কস্টে ইফেক্ট আসবে। ঠিক সেম ভাবে এটা কিন্তু ফিক্সড কস্টে ইফেক্টটা ফেলবে না। ছোট্ট একটা উদাহরণ দিই আমি তোমাদের। ধরো হচ্ছে টেলিফোন বিল, আমরা কিন্তু প্রত্যেক মাসে যখন টেলিফোন বিল দিই আমাদের একটা ফিক্সড টাকা আছে যেটা আমাকে প্রত্যেক মাসে দিতেই হয়। ধরো প্রত্যেক মাসে আমার টেলিফোনের বিল আসতেছে 300 টাকা, কিন্তু আমি সবাই তো আর সেম পরিমাণ কল করছে না। আমি হয়তো বা বেশি করছি, কিংবা তার আমার চেয়েও হয়তো বা আরো আরেকজন কি করছে, বেশি করছে। তাহলে আমার যে পার ইউনিট যে আমার কস্টটা বাড়ছে, আমার থেকে যারা বেশি কল করছে তাদের কিন্তু পার ইউনিট কস্টটা বাড়ছে। এখন 300 টাকা, এটা কিন্তু আমাকেও দিতে হবে, আবার যে আমার থেকে বেশি কল করেছে তাকেও দিতে হবে। কিন্তু পার ইউনিটে আমি যে কস্ট পরিমাণটা, যে কস্টটা আমার চেয়ে আরেকজন বেশি করছে তাকে কিন্তু কস্টটা বেশি দিতে হচ্ছে। তাহলে ফিক্সড কস্ট, এখানে 300 টাকাটা হচ্ছে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্টটা হচ্ছে কি, আমি কতটা কস্ট আমি প্রত্যেক মাসে করলাম, তাহলে এটা আমার ভ্যারি করে। তাহলে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। এরপরে আসো টোটাল কস্ট। টোটাল কস্টটা আমরা বের করব ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট যোগ করে আমার আসতেছে টোটাল কস্ট। তারপরে আছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউটা রেভিনিউকে আমরা আর দ্বারা প্রকাশ করি। টোটাল রেভিনিউ ইকুয়ালস টু পার ইউনিট সেলিং প্রাইস ইনটু কোয়ান্টিটি। তার মানে রেভিনিউ সবসময় কিসের উপর ডিপেন্ড করে, সেলিং এর উপর ডিপেন্ড করে। আমার সেলিং প্রাইস হচ্ছে আমার যেটা থাকবে, এবং কোয়ান্টিটি, আমি যত পরিমাণ বিক্রি করতে পারবো বেশি, ততই কিন্তু আমার কি হবে, লাভ হবে। তাহলে টোটাল রেভিনিউ ইকুয়ালস টু আসতেছে পার ইউনিট সেলিং প্রাইস ইনটু কোয়ান্টিটি। আমার ব্যবসায় যে সেলিং প্রাইসটা থাকবে সেটাকে আমি কোয়ান্টিটি দ্বারা এক্সপ্রেস করব। এখন দেখো আর ইকুয়ালস টু পি বাই কিউ। এখানে আর হচ্ছে রেভিনিউ, পার ইউনিট সেলিং প্রাইসটা হচ্ছে পি, এবং কিউ হচ্ছে কোয়ান্টিটি। আমার সেলিং প্রাইস যদি কোনো প্রোডাক্টে আমার যদি 10 টাকা হয়, এবং কোয়ান্টিটি ধরো আমি 800 কোয়ান্টিটি আমি পেন সেল করলাম, তাহলে আমি 10 টাকা করে আমার কোয়ান্টিটি আমি যদি 800 কোয়ান্টিটি আমি সেল করি, তাহলে কত হবে এখানে 800 ইন্টু 10, তাহলে আমি পাচ্ছি কি রেভিনিউ, আমার কত টাকা রেভিনিউ হচ্ছে। এরপরে আসো প্রফিট ফাংশন। প্রফিট ফাংশন আমি বের করব কিভাবে, রেভিনিউ থেকে কস্ট মাইনাস করে। প্রফিট ফাংশনকে প্রকাশ করা হয় পি বাই কিউ, পি কিউ, এবং রেভিনিউকে তো প্রকাশ করা হচ্ছে আর দিয়ে, আর কস্টকে হচ্ছে সি দিয়ে। এখন প্রফিট ফাংশনে আমার রেভিনিউ মাইনাস কস্ট হচ্ছে কেন, কারণ প্রফিটটা কিন্তু সবসময় রেভিনিউর উপর ডিপেন্ড করে। আমার রেভিনিউ, আমার টোটাল কস্ট যেটা হবে সেখান থেকে আমি কি মাইনাস, রেভিনিউ থেকে আমি কি মাইনাস করবো, কস্ট মাইনাস করবো। ফর এক্সাম্পল, আমার কোনো ব্যবসায় আমার কোনো পণ্য প্রডিউস করতে আমার খরচ হয়েছে ধরো 1 লাখ, ঠিক আছে। এখন আমি রেভিনিউ, পণ্যটা আমি সেল করে আমার রেভিনিউ আসছে কত, 1,20,000। তাহলে এখানে আমার প্রফিট কত আসতেছে, 20,000। দুইটার মধ্যে ডিফারেন্স, রেভিনিউ মাইনাস কস্ট। এখন যদি রেভিনিউ থেকে যদি আবার কস্টটা যদি আবার বেশি হয়ে যায়, তখন কিন্তু আমার প্রফিট ফাংশন আসছে না, তখন কিন্তু আমার লস চলে আসে। এখন আসো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট জিনিসটা কি, আর ইকুয়ালস টু সি। তার মানে রেভিনিউ এবং কস্ট সমান হবে। আমি যদি 1 লাখ টাকার পণ্য, আমি যদি পণ্য প্রডিউস করতে যদি আমার 1 লাখ টাকা খরচ হয়, আমি আবার বিক্রয় করেছি কত,
1 লাখ, তাহলে আমার রেভিনিউ হচ্ছে 1 লাখ এবং কস্ট 1 লাখ, তাহলে দুইটার ডিফারেন্স আমার কত আসতেছে? 0। আমার কিন্তু লাভও হচ্ছে না আবার লসও হচ্ছে না, তাহলে এটাকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। খেয়াল করো এই ছবিটাতে, এখানে 0x নিচে হচ্ছে কোয়ান্টিটি এবং y যেটা সেটাকে আমি ধরলাম রেভিনিউ এন্ড কস্ট। এখন আমার এই কোয়ান্টিটিটা যেখানে আসবে ঠিক আমার কস্ট কিংবা রেভিনিউটা এই পয়েন্টে আসবে। এখন এইটা যখন আমার এই কোয়ান্টিটিটা যখন আসবে, এটা যখন এটার সাথে মিলে যাবে, এই যে একটা আমার সমচ্ছেদ বিন্দু 0 থেকে শুরু করে, এটাকে আমার বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে আমার কোনো লাভও নেই আমার কোনো লসও নেই, আমার ইকুয়ালটা আমার সমান হয়ে গেছে। এখন খেয়াল করো এখানে এই কস্টটা হচ্ছে ফিক্স কস্ট, এটা সবসময় ফিক্স থাকবে, এটা আমার চেঞ্জ হবে না। এই পোর্শনটাকে বলা হচ্ছে ফিক্স কস্ট। এবং ভেরিয়েবল কস্টটা হচ্ছে এই পোর্শনটা যেটা হচ্ছে আমরা ভেরি করে, আমার কোয়ান্টিটি যত বাড়বে আমার ভেরিয়েবল কস্ট তত বাড়বে, কিন্তু ফিক্স কস্ট কিন্তু আমার সেমই থাকবে, ফিক্স কস্ট কোশ্চেনে যেটা থাকবে সেটাই থাকবে। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের একটা চার্ট। যদি কোশ্চেনে অঙ্ক করতে বলে, যেমন কোশ্চেনে অঙ্ক করার সাথে সাথে যদি বলে যে তোমরা একটা ব্রেক ইভেন চার্ট এঁকে দাও, তখন কিন্তু চার্টটা এভাবে আঁকতে হবে। আমরা এখন একটা অঙ্কে চলে আসি। খেয়াল করো এখানে লেখা আছে যে এ ম্যানুফ্যাকচারার, এটার উপর বেস করে আমি অঙ্কটাকে সাজিয়েছি। এ ম্যানুফ্যাকচারার অফ রেকর্ড হ্যাজ এ fixed cost of টাকা 10,000 and variable cost per record made টাকা 5. Selling price per unit is টাকা 10. তাহলে set the revenue and cost function at what number of unit will break even occur, at what sales volume revenue will break even occur. সলিউশন আমাকে এখানে বের করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা মেবি সেলিং প্রাইস পার ইউনিট, at what একটা হচ্ছে নাম্বার অফ ইউনিট আর এটা আমাকে সেলস ভলিউম বের করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি বলেছে কোশ্চেনে, এ ম্যানুফ্যাকচারার অফ রেকর্ড, আমার একটা কোম্পানির রেকর্ড কস্ট, আমার কস্ট হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া আছে কত 10,000, ফিক্সড কস্ট আমার দেওয়া আছে 10,000 এবং ভেরিয়েবল কস্ট পার রেকর্ড মেড 5, মানে ভেরিয়েবল কস্ট প্রত্যেকটা রেকর্ডে আমার হবে 5 টাকা করে। সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 10, তার মানে সেলিং প্রাইস আমার প্রত্যেক ইউনিটে আমার সেলিং প্রাইস পাচ্ছি আমি কত 10 টাকা করে। তাহলে সেট দ্য রেভিনিউ এন্ড কস্ট ফাংশন, প্রথমে আমাকে রেভিনিউ এবং কস্ট ফাংশন বের করতে হবে। এটা খেয়াল করো আমরা কিন্তু একটা রেভিনিউ ফাংশন এখানে বের করা আমি বুঝিয়েছি এবং পরবর্তীতে বলেছে কস্ট ফাংশন। At what number of units would break even occur, তার মানে কত ইউনিট পণ্য আমার প্রডিউস করলে আমার ব্রেক ইভেন হবে, আমার লসও হচ্ছে না আমার লাভও হচ্ছে না। At what sales volume revenue will break even occur, কত পরিমাণ সেল করলে টোটাল রেভিনিউ হলে আমার ব্রেক ইভেন সংঘটিত হবে। তাহলে দেখো এখানে আমার সলিউশনে আমি লেট প্রাইস পার ইউনিট সেলটাকে আমি পি ধরলাম এবং কোয়ান্টিটি যেটা সেটাকে আমি কিউ ধরলাম। তাহলে প্রাইসকে পি এবং কোয়ান্টিটিকে কিউ। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে কোশ্চেনে কি কি দেওয়া আছে আগে আমরা দেখি। গিভেন আমার ফিক্স কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে 10,000, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 5, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে আমার 10। এখন সেলিং প্রাইস পার ইউনিটটাকে এটাকে আমি পি দিতে পারি আর ভেরিয়েবল কস্টটাকে ভিসি আর ফিক্সড কস্টটাকে এফসি লিখতে পারি। 1 নম্বরে আমার চেয়েছে সেট দ্য রেভিনিউ এন্ড কস্ট ফাংশন, দুইটা ফাংশন চেয়েছে আমার। তাহলে আমার টোটাল রেভিনিউ আর ইকুয়ালস টু পি ইনটু কিউ, তাহলে আমার এখানে আর ইকুয়ালস টু আসতেছে 10 কিউব, দেন হচ্ছে
টোটাল কস্টটাকে আমরা সি দ্বারা এক্সপ্রেস করি। টোটাল কস্ট আমি একটু আগে এখানে লেখা ছিল কি টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। আমার এখানে ফিক্সড কস্ট ছিল কোশ্চেনে 10,000 প্লাস ভেরিয়েবল কস্ট আমার এখানে দেওয়া আছে 5, তাহলে আসতেছে 5 কিউ। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এরপরে 2 নম্বরে আমার চেয়েছে at what number of unit will break even occur। ওকে, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি কি প্রফিট, এটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়ালস টু আমার কি হবে 0 হবে, যেহেতু আমার কোনো প্রফিট হচ্ছে না। 10Q minus 5Q plus 10,000 equals to 0। তাহলে 5Q equals to 10,000, Q equals to হচ্ছে 2000। তাহলে আমার 2 নম্বরের অ্যান্সার আসতেছে 2000। এরপরে হচ্ছে 3 নাম্বার অ্যান্সারটা আমি এটা উপরে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো এই অঙ্কে প্রথমে আসি সেট দ্য রেভিনিউ এন্ড কস্ট ফাংশন। আমার গিভেন দেওয়া আছে কি ফিক্সড কস্ট ইকুয়ালস টু 10,000, ভেরিয়েবল কস্ট 5 এবং সেলিং প্রাইস পার ইউনিট 10। 1 নম্বরে টোটাল রেভিনিউ আমরা একটু আগে জেনেছি কি রেভিনিউ ফাংশন আমরা বের করি কিভাবে পি ইনটু কিউ। এখানে পি মানে কি সেলিং প্রাইস। কোশ্চেন আমার কত দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে পার ইউনিট টাকা 10। তাহলে আমার পি এর মান আসতেছে কত 10 আর কিউটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমার রেভিনিউ ফাংশন আসতেছে 10Q। টোটাল কস্ট ফাংশনটা আমরা একটু আগে দিয়েছিলাম যে টোটাল কস্ট ইকুয়ালস টু ভেরিয়েবল কস্ট প্লাস হচ্ছে ফিক্সড কস্ট। টোটাল কস্ট প্লাস হচ্ছে ফিক্সড কস্ট। এখানে টোটাল ফিক্সড কস্ট আমার এখানে দেওয়া আছে কত 10,000। তাহলে আমার ফিক্সড কস্ট 10,000, টোটাল ভেরিয়েবল কস্ট 5Q। 5টা আমার কিভাবে আসছে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কত পার ইউনিট প্রোডাক্টে 5 এবং কিউটা আমি কত পরিমাণ কোয়ান্টিটি সেল করব সেটার উপর নির্ভর করবে। তাহলে আমার কস্ট ফাংশন আসছে 10,000 প্লাস 5Q। ক্লিয়ার? দেন হচ্ছে আমাকে 2 নম্বরে চেয়েছে at what number of units will break even occur, মানে কত ইউনিট পণ্য আমি যদি প্রডিউস করি তাহলে আমাকে কি করতে হবে না আমাকে ব্রেক ইভেন, আমার কোনো লাভও হবে না কোনো লসও হবে না। তাহলে at break even পয়েন্টে আমরা জানি কি রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়ালস টু 0, যেহেতু আমার কোনো প্রফিট হচ্ছে না। এখন রেভিনিউর ফাংশন কত ছিল আসছে আমার খেয়াল করো এখানে 10Q রেভিনিউ ফাংশন। তাহলে আর এর মান আসছে 10Q মাইনাস সি টোটাল কস্ট। আমি কত পেয়েছি টোটাল কস্ট 10,000 প্লাস 5Q, আমি এখানে লিখেছি 5Q প্লাস 10,000 একই ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে একটা লাইন তোমরা বাড়িয়ে দিতে পারো 10Q এটার আগে মাইনাস 5Q প্লাস 10,000 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন 10Q মাইনাস 5Q মাইনাস আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে আমার আসতেছে কত 10,000 মাইনাস 10,000 ইকুয়ালস টু 0। এখন 10Q থেকে 5Q মাইনাস করলে 5Q আর আমার এই 10,000টা ইকুয়াল টু এই পাশে আসছে, এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে এখন আমার প্লাস হবে। সো আমার Q ইকুয়ালস টু আসতেছে 10,000 ডিভাইডেড 5 10। তাহলে আমার কোয়ান্টিটি অ্যান্সার কত আসতেছে
2000 দুই নাম্বারটা। এরপরে আসো 3 নাম্বারটা, at what sales volume revenue will break even over, তাহলে আমার টোটাল সেলস ভলিউমটা কত আসবে। আমরা জানি যে at break even point রেভিনিউতে টোটাল যে আমার রেভিনিউটা আমরা কি ছিল 10 কিউ, এই যে টোটাল রেভিনিউ ছিল 10 কিউ। সেলিং প্রাইস এটা তো আমার ফিক্সড, আমি যতগুলাই পণ্য প্রডিউস করি না কেন আমার সেলিং প্রাইস কত হবে 10 কিউ। কিউটা আমরা কোথায় পেলাম, কিউটা আমরা এখানে পেলাম যে 2000 ইউনিট আমাকে কি করতে হবে, কোয়ান্টিটি 2000 কোয়ান্টিটি আমার প্রয়োজন, তাহলে 10 কিউ 10 এখানে আসতেছে আর কিউর মান কত বের করলাম 2000, তাহলে আমার টোটাল সেলস ভলিউম হচ্ছে কত 20000। এখন এটা যদি আমি একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, এখানে একটা গ্রাফ ছিল তোমাদের ঠিক সেম ভাবে, কোয়ান্টিটি খেয়াল করো, আমার এখানে যেহেতু এটা কোয়ান্টিটি, এক্সট্রা হচ্ছে কি আমার কোয়ান্টিটি আমি কত পেয়েছি 2000, এবং আমার ভলিউমটা কত আসছে সেলস ভলিউম 20000, তাহলে কোয়ান্টিটিটা এখানে এবং আমার রেভিনিউ হচ্ছে 20000, তাহলে এটার সাথে যদি আমি এই কোয়ান্টিটিটা মিলিয়ে দিই, এই যে আমার এখানে একটা বিন্দু আসছে সেটাকে যদি ছেদ করা হয় তাহলে এই পয়েন্টটাকে আমার বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, আর ফিক্সড কস্ট আমার এখানে কোশ্চেনে দেওয়া ছিল 10000, পোর্শনটা হচ্ছে ফিক্সড কস্টের, আর এই পোর্শনটা আমার আসতেছে ভেরিয়েবল কস্টে। তাহলে আমার এটা ফিগার ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট চার্ট। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি ব্রেক ইভেন পয়েন্টটা। আমি এখন আরেকটা অঙ্কে আসি। The sum of pay of 2 employees is taka 16,000 per month. If the pay of one employee be decreased by 9% and the pay of the second is increased by 17%,
their pay become equal. Determine the pay of each other. এর সলিউশন এখানে কিন্তু দুইটা কনস্ট্যান্টই আমি জানি না, তাহলে একটাকে আমি ধরতে পারি x আর একটাকে ধরতে পারি y. Let the payment of first employee is x and the second employee is টাকা y. According to first condition, x plus y equals to 16,000, y equals to তাহলে 16,000 minus x. যেটা আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি। After decrease by 9%, payment become to x into 9%. তাহলে আমার আসছে x minus 0.09x, 0.91x. After increased by 17%, payment become y plus y into 17%. আসছে আমার তাহলে y plus 0.17y, 1.17y. Okay. According to the second condition, 0.9 was x equals to 1.17y, 0.91 x equals to 1.17, 16,000 minus x, so 7x, 0.91x plus 1.17x equals to 10,720. Then 2.08 x equals to ওকে। এখন খেয়াল করো এই কোশ্চেনটাতে আমার কি বলেছে, the sum of two employee is টাকা 16,000 per month. If the pay of one employee be decreased by 9% and the pay of the second is increased by 17%, their pay become equal. Determine the pay of each other. Okay. তাহলে আমার the sum of the pay of the two employee, দুইজন এমপ্লয়ির আমার বেতনের সামেশন হচ্ছে কত 16,000, মানে দুইজনের বেতনের সমান আমার হচ্ছে, দুজনের বেতন যদি আমি মিলিয়ে দিই তাহলে আমার দুজনের বেতনের সমষ্টি হচ্ছে কত 16,000 প্রত্যেক মাসে। If the pay of one employee, যদি একজন এমপ্লয়ির আমার স্যালারি 9% দ্বারা ডিক্রিজ করা হয় এবং and the pay of the second, এবং যদি দ্বিতীয় জনেরটা আমার যদি 17% দ্বারা ইনক্রিজ করা হয়, their pay become equal. তার মানে একবার 9% কমিয়ে আরেকবার যদি 17% বাড়াই আমার সেকেন্ড টার্মটা, তাহলে তাদের আমার স্যালারিটা হয়ে যাবে কি ইকুয়াল হয়ে যাবে। ডিটারমাইন দ্য পে অফ ইচ আদার, তার মানে প্রত্যেকের স্যালারি আমাকে বের করতে হবে। খেয়াল করো এখানে
লেট আমি ধরে নিলাম দ্য পেমেন্ট অফ ফার্স্ট এমপ্লয়ি ইজ টাকা এক্স। প্রথম যে আমার এমপ্লয়ি রয়েছে তার স্যালারিটাকে আমি ধরে নিলাম এক্স এবং সেকেন্ডটাকে আমি ধরে নিলাম ওয়াই। অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন অনুযায়ী খেয়াল করো, এখানে বলেছে কি দুইজনের সমষ্টি হচ্ছে কত 16,000, তার মানে এক্স এবং ওয়াই এর দুইজনের বেতনের সমষ্টি হচ্ছে 16,000। তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু 16,000 মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। সেকেন্ড নাম্বার আবার কি বলেছে, আফটার ডিক্রিজ বাই 9% পেমেন্ট বিকাম, তার মানে প্রথম যে এমপ্লয়ি, প্রথম আমার এমপ্লয়ি ছিল কি এক্স, এক্স এর 9% হ্রাস পাবে। এক্স এর যদি 9% হ্রাস পায় তাহলে এক্স মাইনাস এক্স এর 9%, তাহলে এক্স মাইনাস এটা 9% যদি আমরা করি তাহলে আমার আসতেছে কত 0.09, এটার সাথে আবার এক্স ইন্টু করলে এক্স। এখন এই এক্সটাকে আমি 1 ধরবো, যেহেতু এটা এক্স এবং এক্স থেকে আমি মাইনাস করবো কি 0.09, তাহলে আমি যদি 1 মাইনাস 0.09 করি তাহলে আমার আসতেছে কত 0.91x। আবার আফটার ইনক্রিজ বাই 17%, আবার যখন আমার বলেছে যে সেকেন্ড যে পার্সন থাকবে তার বেতন আমার হচ্ছে 17% আমার বৃদ্ধি পাবে, তাহলে আমার আসতেছে কি ওয়াই এবং ওয়াই এর 70% বৃদ্ধি পাবে। সেম ভাবে ওয়াই প্লাস 17% ডিভাইডেড যদি আমি 100 করি এবং এটার সাথে যদি আমি ওয়াই ইন্টু করি তাহলে আসতেছে 0.17y 1। এখানে আমি ওয়াইটাকে আমি কি ধরবো 1 এর সাথে যদি আমি 0.17y যোগ করি তাহলে আমার আসতেছে 1.17y। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এখানে কি বলেছে, এটা যদি আমি প্লাস মাইনাস করি তাহলে তাদের স্যালারিটা কি হয়ে যাবে ইকুয়াল হবে। এখন আমার অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন আমার বলেছে এক্স এর স্যালারি আমার ওয়াই এর সমান হয়ে যাবে। একটাতে আমি 9% করে আমি হ্রাস করছি, ডিক্রিজ করছি, আরেকটাতে আমি 17% বৃদ্ধি করছি। তাহলে খেয়াল করো এখানে 0.91x equals to 1.17y, 0.91x equals to 1.17y, y এর এখানে আমি একটা মান পেয়েছি y equals to 16,000 minus x, তাহলে y এর মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি। y এর মান হচ্ছে কত আমি পেলাম 16,000 minus x, তাহলে 0.91x equals to আমি যদি 1.17 কে 16,000 দিয়ে ইন্টু করি আমি পাচ্ছি কত 18,720, ঠিক আছে 18,720 মাইনাস আবার 1.17 কে আমি x দ্বারা ইন্টু করলে 1.17x। এখন 0.91x এই মাইনাস 1.17x টা আমার ইকুয়ালটা এই পাশে আছে, এটা আমি আবার এই পাশে নিয়ে আসবো, তাহলে আমার প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু এটা যেখানে ছিল সেখানে আছে 18,720। তাহলে আমি এই দুইটা যদি যোগ করি 0.91 প্লাস 1.17 তাহলে আমার আসতেছে 2.08 x equals to 18,720, then x equals to 18,720 কে আমি যদি 2.08 দিয়ে ভাগ দিই তাহলে আমার আসছে x equals to 9,000। তাহলে আমি কিন্তু একজনের স্যালারি পেয়ে গেলাম, x এর আমি স্যালারি আমি ফার্স্ট এমপ্লয়িকে আমি কি ধরেছিলাম x, তাহলে আমার x এর স্যালারি কত 9,000 আমি পেয়ে গেছি। তাহলে কিন্তু আমি দ্বিতীয় জনের স্যালারি সহজে পেয়ে যাব। খেয়াল করো এখানে সেকেন্ড ছিল সেকেন্ড, আমি যে 1 নাম্বার ইকুয়েশন আমি যদি x এর ভ্যালুটা আমি putting the value of x equation 1 we get আমরা কি পাই তাহলে y equals to 16,000 minus 9,000, তাহলে আমার আসতেছে এখানে 16,000 থেকে যদি আমি 9,000 বাদ দিই 7,000, তাহলে খেয়াল করো এখানে 7,000 এবং এখানে 9,000 দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি 16,000। তাহলে আমার x এর স্যালারি হচ্ছে 9,000 এবং আমার y এর স্যালারি হচ্ছে 7,000। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তোমরা হচ্ছে যখন কোশ্চেনটা দেখবে তখন তোমরা মোবাইলে একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো, তাহলে হবে কি কোশ্চেনটা দেখে আবার অঙ্ক করতে পারবে, কারণ আমার লেখা শেষে আবার আমাকে মুছে ফেলতে হচ্ছে অঙ্ক করার জন্য। তোমাদেরকে আমি বাসায় দুটো SW দিচ্ছি সেম নিয়মে। a man's
annual income has increased for টাকা 3,500. However, as a result of a reduction in income tax rate, from 7% to 5%. His total income tax payable remain unchanged. Find his present income. এখানে বলেছে a man's annual income has increased for টাকা 3,500. However, as a result of a reduction in income tax rate from 7% to 5%, his total income tax payable remain unchanged. তাহলে আমার 7% থেকে যখন 5% হচ্ছে তখন কিন্তু আমার যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি সেটা আমার আনচেঞ্জে আছে, আমার চেঞ্জ হচ্ছে না। ফাইন্ড হিজ প্রেজেন্ট ইনকাম, তার বর্তমান স্যালারিটা আমাকে বের করতে হবে। এটা তোমরা এসডব্লিউ করবা। এটার পাশাপাশি তোমরা বাসায় দেখবে ইনইকুয়ালিটি কাকে বলে, ডেফিনিশন অফ ইনইকুয়ালিটি। Characteristics of inequality. আচ্ছা, এখন ইনইকুয়ালিটিটা কি? ইনইকুয়ালিটি কিন্তু হচ্ছে কি, এতক্ষণ আমরা অঙ্ক করেছি ইকুয়েশন মানে ইকুয়াল সাইন দিয়ে, কিন্তু ইনইকুয়ালিটি মানে হচ্ছে এটা নট ইকুয়াল, হয় এটা আমার লেস দেন হবে আর না হয় গ্রেট দেন হবে, সমান হবে না। a ইকুয়ালস টু যদি আমরা b দিই তাহলে কিন্তু কি হয়, a ইকুয়ালস টু b, তার মানে এটা আমার সমান। কিন্তু আমি যদি এটা দিই a গ্রেটার দেন b, তার মানে b এর চেয়ে a বড়। আবার যদি a লেস দেন b দিই তাহলে a এর চেয়ে কি বড়, b বড়। আবার এখানে b এর চেয়ে a বড়। এটা হচ্ছে ইনইকুয়ালিটি সাইন, মানে সমান নয়, কিন্তু সমান যেটা সেটা হচ্ছে কি ইকুয়েশন। এবং নট ইকুয়াল টু মানে হচ্ছে আমার সমান নয়, কিংবা হচ্ছে গ্রেটার দেন লেস দেন যদি থাকে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি সাইন। তোমরা এর পাশাপাশি 2018 এবং 2019 যে বোর্ড কোশ্চেন আছে, ঢাকা ইউনিভার্সিটির বোর্ড কোশ্চেন ডিও, এখানে দেখবে যে এই কোশ্চেন থেকে কয়টা অঙ্ক আসছে, মিনিমাম 2 থেকে 3টা হবে। এই অঙ্কগুলো একটু বাসায় এসডব্লিউ করবে। তাহলে আজকের ক্লাস এখন এতটুকু পর্যন্তই আজকের ক্লাস, যেহেতু আমার সময় প্রায় শেষের দিকে। আশা রাখি তোমরা অঙ্কটা বুঝেছো এবং অবশ্যই বাসায় যেগুলো আমি পড়া দিচ্ছি সেগুলো তোমরা করে আমাকে দেখাবে। অবশ্যই আমি তোমাদের সাথে আছি এবং বাসায় পড়াশোনা করবে, এর কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।